নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী শম্ভু হাজরা। আজ আমি আপনাদের গ্রহদের কারকতা এবং প্ল্যানেটারি পজিশন জন্মছকে কীভাবে বিচার করতে হয় সেই সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আসি গ্রহদের রাজা, অর্থাৎ সমস্ত গ্রহের রাজা বলা হয় রবিকে। কারণ রবি হচ্ছে জন্মছকে প্রধান, কারণ রবিকে সকল শক্তির মূল উৎস হিসেবে ধরা হয়। তাই সমস্ত কিছু কারণ হলো রবি। আমরা জীব, আমাদের আত্মা আছে। এই সূর্যকে বা রবিকে, শানকে আত্মা কারক গ্রহ ধরা হয়। প্রত্যেক মানব জীবনে বা মানুষের আত্মা ভালো হওয়ার প্রয়োজন আছে, কারণ আমাদের স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক উন্নতির জন্য জন্মছকে রবি অর্থাৎ সেই আত্মাকে ভালো হতে হয়। কে কেমন আধ্যাত্মিকভাবে উন্নতি করবে যদি আমরা জন্ম চার্টে দেখি, তাহলে সেক্ষেত্রে আমাদের রবি গ্রহকে অবশ্যই দেখতে হবে। সোল বা আত্মা ভালো না খারাপ, এটা সানের অবস্থান জন্মছকে দেখে খুব সহজে বোঝা যাবে। আত্মা যেমন আধ্যাত্মিক উন্নতিতে সাহায্য করে, ভালো হলে সেরকম খারাপ হলে আধ্যাত্মিক উন্নতি হতে চায় না। তাই জন্মছকে প্রত্যেকেরই আধ্যাত্মিক উন্নতি আছে কি না সেজন্য অবশ্যই রবি গ্রহ অর্থাৎ সানকে দেখা একান্ত প্রয়োজনীয়। রবিকে তো আত্মাকারক ধরা হয়, রবি হচ্ছে সমস্ত শক্তির মূল উৎস। তাই রবির সাথে যদি বেনিফিট প্ল্যানেট আমি আপনাদের বলেছি, অর্থাৎ শুভ গ্রহ বলি, যেমন শুক্র, বৃহস্পতি, চন্দ্র, বুধ, এদের সাথে যদি রবির সম্পর্ক হয় কোনোরকমভাবে, তাহলে বুঝতে হবে সেই আত্মা কিন্তু ভালো। মানে সেই ব্যক্তিত্ব, মানে যেই ব্যক্তির আপনারা জন্ম চার্ট দেখছেন, তাহলে সেই চার্টের ব্যক্তিত্ব যিনি অধিকারী তিনি কিন্তু ভালো, মানে পিওর সোল যেটাকে বলা হয় সেটা, যে সমস্ত যে শুভ গ্রহের কানেকশন দেওয়া হয়। আমরা যদি জানতে পছন্দ করি যে আমরা কি উদ্দেশ্য নিয়ে জন্মগ্রহণ করেছি, সবারই মধ্যে একটা কিউরিওসিটি থাকে না যে আমরা কি উদ্দেশ্য নিয়ে জন্মগ্রহণ করেছি, সেটা যদি জানতে চাই তাহলে অবশ্যই আমাদের জন্মছকে শানের পজিশন দেখতে হয়। কি উদ্দেশ্য নিয়ে যে জন্মগ্রহণ করেছি সেটা যদি আমরা জানতে চাই অথবা দেখতে চাই, তাহলে সেক্ষেত্রে শানের পজিশন আমাদের জন্মছকে দেখতে হয়। রবি কোন ভাবে আছে, ঠিক আছে, জন্মছকে রবি কোন ভাবে আছে এবং কোন কোন গ্রহ দৃষ্টি দিয়েছে, জন্মছকে রবি যে গ্রহে আছে ভাবে আছে এবং রবিকে কোন কোন গ্রহ অ্যাক্সেপ্ট অর্থাৎ দৃষ্টি দিয়েছে সেটা দেখতে হবে। যে গ্রহগুলি রবির সাথে কনজাংশন করেছে তারা যে ভাবের অধিপতি, মানে কি কি ভাব নিয়ে আছে দেখতে হবে। মানে রবি একটা সাধারণ একটা ভাবে আছে 1 থেকে 12 মধ্যে, এবং কেউ দৃষ্টি দিয়েছে তারা যেই ভাবের লর্ড, মানে তাদের ভাব যেগুলা, তাহলে সেই ভাবগুলাই ইন্ডিকেট করবে যে আপনি সেখান থেকে আধ্যাত্মিক উন্নতির মানে সহায়তা পাবেন, আপনাকে হেল্প করবে। মানে রবির সাথে যে ভাবগুলি, যে গ্রহগুলি কনজাংশন করবে, সেই গ্রহের যে অধিপতির মানে ভাবগুলা থাকবে, সেই ভাবগুলি আপনাকে হেল্প করবে আধ্যাত্মিক উন্নতিতে। শান যেভাবেই থাকবে এবং যে ভাবগুলির সাথে কনজাংশন করবে, সেগুলি যদি আমরা করি সেক্ষেত্রে আমাদের আত্মার তৃপ্তি ঘটে। মানে আমরা বলি না এটা করি আমরা বেশ ভালো অনুভব করছি, মানে আত্মা থেকে ফিল করছি যে এটা ভালো কর্ম, মানে করলাম, একটা আত্মার তৃপ্তি ঘটলো। সেটাই যে সেটা জানতে গেলে কি হবে, রবি যেভাবে থাকবে, মানে একটা হাউসে থাকবে এবং যে ভাবগুলির সাথে দৃষ্টির দ্বারা বা কনজাংশন দ্বারা যে কানেকশন করবে, সেই ভাবগুলি থেকে যে সমস্ত কর্ম, আমি তো শিখিয়ে দিয়েছি কোন ভাব থেকে কি বিচার হয়, সেই ভাবগুলির সাথে কোন কোন কর্ম ইন্ডিকেট করে সেটাকে নির্দেশ করবে। সেই সমস্ত কাজকর্ম করলে আপনার আত্মার তৃপ্তি ঘটবে। সাপোজ ধরুন কারো যদি শান 5th হাউসে থাকে, কারো শান যদি 5th হাউসে থাকে, তাহলে যে ব্যক্তি, কারো ধরুন শান আছে 5th হাউসে, তাহলে সে ব্যক্তি মানে 5th থেকে কি বিচার হয়, 5th থেকে আমাদের নলেজ, শিক্ষা, ট্যালেন্ট, এই সমস্ত বিচার হয়। তাহলে সে ব্যক্তি কি করবে, মানে শান কি বলে নতুন কিছু, মানে 5th থেকে জ্ঞান শিক্ষা যেহেতু বিচার হয়, তাহলে রবি যেহেতু আত্মাকে নির্দেশ করে, তাহলে আমরা যদি
মানে ধর্মীয় জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান, এই সমস্ত বিষয় যদি জ্ঞান অর্জনের চেষ্টা করি, তাহলে সেক্ষেত্রে আমার আত্মার তৃপ্তি ঘটবে। কেন? রবি তো শান আমার আত্মাকে নির্দেশ করে, আত্মা মানে স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক, প্রথমেই বলেছি। তাহলে 5th হাউসে সান মানে আমার বুদ্ধি, আমার জ্ঞান যদি আমার আধ্যাত্মিকতার দিকে যদি বেশি মানে কাজকর্ম মানে শিক্ষা, মানে 5 থেকে শিক্ষা জ্ঞান অর্জন এই সমস্ত বিচার হয়, তাহলে সেক্ষেত্রে আমার মানে যদি আধ্যাত্মিকতা বা ধর্মীয় জ্ঞান অর্জনের দিকে যদি আমি চেষ্টা করি, সেদিকে আমার আত্মার তৃপ্তি ঘটবে এবং মানুষটি সেদিকেই বেশি যেয়ে থাকে। 6th হাউসে যদি কারো যদি সান থাকে, সানের প্লেসমেন্ট যদি কারো 6th হাউসে থাকে, তাহলে মানে তৃপ্তিটা কিভাবে ঘটবে? তাহলে 6th হাউসে কি বিচার হয়? সেবা বিচার হয়, সার্ভিস বিচার হয়। তাহলে আমার আত্মা তখনই তৃপ্তি ঘটবে বা আমি হ্যাপি হব বা পছন্দ করব যখন আমি কাউকে সেবা করব বা সার্ভিস করব। তখন আমার মনে একটা হ্যাপিনেস ফিল আসবে, না আমি একটা কিছু করছি, আমার ভালো লাগবে যে বিষয়টা। অনেকে এই যে অ্যাস্ট্রোলজি পেশা, অ্যাস্ট্রোলজি আমাদের পড়তে ভালো লাগে, অনেকে আমাদের যে অ্যাস্ট্রোলজি আছে তা অনেকেই দেখবেন আমাদের পড়তে ভালোবাসি, মানে ভালো লাগে বিষয়টা, অ্যাস্ট্রোলজি বিষয়টা যে মানে পড়াশোনার দিক থেকে খুব ভালো, মানে এই পড়লে আমার অ্যাস্ট্রোলজি যেন আমি নিজের সাবজেক্টের, আমার একটা পাশে সাবজেক্ট আছে, আমি কলেজে পড়ি বা এডুকেশন করি, তার সাথে যদি আমি তার পাশে যদি অ্যাস্ট্রোলজিতে যে হ্যাপিনেসটা পাওয়া যায়, মানে যে আত্মার তৃপ্তি বা ভিতর তৃপ্তি পাওয়া যায়, সেটা এডুকেশনের ক্ষেত্রে হয় না। এই যে অ্যাস্ট্রোলজি আমরা যেহেতু জ্ঞান অর্জন বিষয়, ঠিক আছে, তাহলে 5th হাউস, আর যেহেতু এই অ্যাস্ট্রোলজি ইজ অকাল সায়েন্স, মানে আমরা 8th হাউস থেকে অকাল সায়েন্স বিষয় হয়, তাহলে কোনোভাবে রবির সাথে পঞ্চম এবং অষ্টম ভাবের অধিপতির কানেকশন বা কনজাংশন হবে রবির সাথে, তাহলে দৃষ্টি দিয়ে হোক, একসাথে হোক, ঠিক আছে, রবির সাথে, তাহলে আমরা অ্যাস্ট্রোলজি পড়তে ভালোবাসি। ঠিক আছে, অনেকেই দেখবেন যে একা থাকতে পছন্দ করেন, ঠিক আছে, তার একাকিত্ব বেশ ভালো লাগে, মানে সে ভিতর থেকে ফিল করে যে না আমি একাই ঠিক আছি, আমি নিজের মধ্যে থাকতে পছন্দ করি। এই ভাবগুলো আমরা 12 হাউস থেকে বিচার করি, 12 ভাবে, মানে দ্বাদশ ভাবে যদি কোনো রকম দ্বাদশ ভাব থেকে আমাদের একাকিত্ব ভাবটা যেহেতু বিচার হয়, মানে তাহলে কোনো ব্যক্তি বা জাতক যদি একাকিত্ব বিষয়টা পছন্দ করে বা ভালোভাবে, তাহলে তার 12 হাউসে সান থাকবে। আর অপরূপভাবে বলতে পারি যদি দ্বাদশ ভাবে সান থাকে, তাহলে সেই ব্যক্তি একাকিত্ব ভাবটাকে বেছে নেবে। এবার শুধুমাত্র দ্বাদশ ভাবে সান থাকলে হয় না, দ্বাদশ ভাবের অধিপতির সাথে যদি সান কনজাংশন করে, তো সেক্ষেত্রেও একাকিত্ব ভাবটাকে সে পছন্দ করবে। মাথায় এই ব্যাপারে খেয়াল রাখতে হবে, শুধুমাত্র যে ভাবে বসেছে শুধু সেটা নয়, যে ভাবের অধিপতির সাথেও কনজাংশন করছে সেটারও প্রাধান্য দিতে হবে। কারণ আমরা বললাম 12 হাউস থেকে একাকিত্ব বিচার করি। শান অর্থাৎ রবি হচ্ছে আমরা নিজে, কেননা রবি আমরা নিজে, এই কথাটাই বললাম, আমাদের মধ্যে যে সোল বা আত্মা আছে সেটা তো আমাদের মধ্যে, মানে আমার মধ্যে, ঠিক আছে, তাহলে সেটাই হচ্ছে আমার ভিতর, তাই হচ্ছে জীব আত্মা, এই শানই হচ্ছে এই আত্মা, তাহলে শান হচ্ছে আমি নিজে। প্রত্যেক ব্যক্তিকে বললাম যে আত্মা কিন্তু ভালো হওয়া দরকার, তবে কিন্তু একটা প্রকৃত ভালো মানুষ তৈরি হওয়া যায়। আমরা যে মানে আসলে যে শিখছি, মানে এটা আমাদেরকে হেল্প করবে যে মানুষটা কতটা ঠিক বা কতটা ভালো, তার সানি মানে প্লেসমেন্ট থেকে আমরা বলতে পারবো যে এই ব্যক্তি মানে কতটা ভালো, মানে আপনার পক্ষে ভালো বা ক্ষতি করে, মানে কি চিন্তা ভাবনা করে বা কি চাইছে, সেটা কিন্তু সানের প্লেসমেন্ট থেকে খুব সহজেই বোঝা যায়। ওই তো বললাম, যদি সানের সাথে শুভ গ্রহের দৃষ্টি অর্থাৎ শুক্র, চন্দ্র, তারপরে বুধ কিংবা বৃহস্পতি, তাহলে সেই ব্যক্তির জন্মছক দেখেই আমরা বলতে পারবো যে ব্যক্তি হচ্ছে খুব নির্মল, ঠিক আছে, বা সুন্দর, মানে তার যে আত্মা বা সোলটা না, এটা কিন্তু পিওর। যদি কোনো রকম ভাবে অশুভ গ্রহের কানেকশন না পায়, অশুভ গ্রহ বলতে আমরা সবাই জানি ধরতে পারি স্যাটার্ন, মার্স, রাহু অ্যান্ড কেতু এর সাথে, আর শুভ গ্রহ বলতে শুক্র, বৃহস্পতি, চন্দ্র এবং বুধকে ধরতে পারি। অর্থাৎ রবি থেকে আমরা খুব সহজে জন্মছকে বলে দিতে পারবো সে ব্যক্তি কতটা ভালো, মানে ভালো খারাপ বিচারের জন্য শানকে আমরা দেখবো জন্মছকে, ঠিক আছে। শানকে কিভাবে দেখবো সেটা বলে দিলাম, শান যেভাবে থাকবে সেভাবে কি বিচার হয় সেটা, এবং শানের সাথে কোন কোন গ্রহের কনজাংশন করছে সেটা, এটা দেখলেই আমরা বুঝতে পারবো যে ব্যাপারটা কি হচ্ছে। নেক্সট আছে মুন, চন্দ্র। খুব একটা মজার বিষয়, এটা অনেকে দেখবেন নিজে নিজে চার্টে অ্যাপ্লাই করে দেখবেন, যেহেতু আমরা শিখছেন। সব থেকে আমি বারবার বলে থাকি যে যদি অ্যাস্ট্রোলজি শিখতে বা ডিটেলসে জানতে চান, কেন নিজের থেকে কেউ ভালো কাউকে চেনে না, তাই নিজের জন্ম চার্টে অ্যাপ্লাই করতে করতে যদি শেখেন তাহলে সব থেকে ভালো শেখায়। এবার আসি মুন।
চন্দ্র এই যে মন গ্রহটি আমাদের নির্দেশ করে যেটি, সেটি হচ্ছে যে আমাদের মন এবং মানসিকতা, আমাদের মন এবং মানসিকতা। তাহলে যদি কারো জন্মছকে আমরা চন্দ্রের অবস্থা দেখে যার কারো মনের অবস্থা আমরা বলে দিতে পারি যে ওর মনে কি চলছে, যা আমরা মনকে দেখে যদি চন্দ্র মনে মানসিকতাকে নির্দেশ করে, তাই চন্দ্রের প্লেসমেন্ট দেখে কারো জন্ম চার্টে আমরা কিন্তু বলে দিতে পারি যে তার মনে কি চলছে। খুব সহজে ইজি ব্যাপার। মানে যে ব্যক্তি মানে ওই ব্যক্তি সারাদিন ওইটা নিয়ে বেশি ভাবনা চিন্তা করে। মনের প্লেসমেন্ট মানে হচ্ছে কি হচ্ছে মানে ওইটা নিয়ে, মানে ধরুন আমরা একটা কাজ করছি বা আমরা সাপোজ ঘুরতে গেছি, ঠিক আছে, আর চন্দ্র নির্দেশ করছে কর্মের জায়গায়, মানে সে ঘুরতে গিয়েও কর্মের জন্য ভাবনা চিন্তা করবে। এটি হচ্ছে বেসিক ব্যাপার। মানে বললাম তো, আমরা ধরুন ফ্যামিলির সাথে বা কারোর সাথে ঘুরতে গেছি, কিন্তু সে চিন্তা ভাবনা করবে, যেহেতু ওর 10th হাউসে ধরুন কর্ম আছে, তাহলে চন্দ্র আছে, তাহলে চিন্তা ভাবনা করবে এইটা করলে ভালো, এই কাজটা পেলাম না, এই ডিলটা বাকি আছে, এই ভাবনা চিন্তাটা তার মাথায় চলবে। ধরুন কারো জন্মছকে যদি সেকেন্ড হাউসে মন থাকে, চন্দ্র যদি সেকেন্ড হাউসে থাকে মানে দ্বিতীয় ভাবে, তাহলে সেই ব্যক্তি কি দ্বিতীয় ভাবতে কি খাওয়া দাওয়া, তাহলে সেই ব্যক্তি সবসময় চিন্তা করবে আমি এটা খাবো ওটা খাবো, এই চিন্তা ভাবনাটা মাথায় করবে। ওখান থেকে যেহেতু আর্নটাও বিচার হয় মানে টাকা, তাহলে সে টাকার জন্য চিন্তা ভাবনা করবে। যেহেতু ফ্যামিলিও বিচার হয়, তাই পরিবার, তার মানে খাওয়া দাওয়া টাকা পরিবার, ওকে যেখানে নিয়ে যান ও এই চিন্তা ভাবনাটাই ওর মানে মনের ভিতরে ঘুরতে থাকবে। তো তাতে ও যেখানেই থাকুক, যেই কাজের সঙ্গে যুক্ত থাকুক, ও কিন্তু এই ভাবনা, যেহেতু ওর সেকেন্ড হাউসে মন, সেকেন্ড হাউস থেকে যা ইন্ডিকেট করে ও সেটাই 24 ঘন্টা, যদি ঘুমানোটা বাদ দিই, তাতেও ড্রিমসও এলেও সেই স্বপ্নটাই বেশিরভাগ আসবে। তবে ড্রিমসটা বাদ দিয়ে দিলাম, তবে বেশিরভাগ ক্ষেত্রে মানে ঘুমানোর সময়টা বাদ দিয়ে বাকি যে সময়টা আছে ও কিন্তু মনে বা মাথায় যেটা আমরা চিন্তা ভাবনা করি মনে, সেটাই কিন্তু তার সবসময় ঘুরবে। কারণ চন্দ্র তো মানে মনের কারক, এটাই প্রথমেই বললাম। আর সেই একই চন্দ্র যেই ঘরে বসবে এবং যে ভাবের সাথে কানেকশন করবে, সেই ভাবেরও চিন্তা ভাবনা কিন্তু মাথায় থাকবে। চন্দ্র যেভাবে বসবে, মানে চন্দ্র ধরুন কোনো একটা ভাবে বসে আছে, তার সাথে জুপিটার কানেকশন করেছে, তাহলে জুপিটার যে ভাবগুলোকে ইন্ডিকেট করছে ওই লগ্ন সাপেক্ষে, তাহলে সেই ভাব দুটোকে নিয়েও কিন্তু চিন্তা ভাবনা করবে বারবার। এটি হচ্ছে ব্যাপার, কেননা চন্দ্র হচ্ছে মনের কারক। কারো যদি 5th হাউসে মন থাকে, তাহলে 5th হাউস থেকে আমার শিক্ষা বিচার হয়, আনন্দ উপভোগ বিচার হয়, তাহলে সে ব্যক্তি সবসময় একটা প্রফুল্ল মানে একটা আনন্দ উপভোগের মধ্যে থাকবে। সবকিছু একটা যেন শিক্ষার ব্যাপারে আনন্দ মনে মনে চিন্তা করবে যে এই ব্যাপারটা এই ব্যাপারটা ওই, চিন্তা ভাবনাটা বারবার থাকবে। আবার 5th হাউস থেকে আমাদের বাচ্চা বা চাইল্ড বিচার হয়। এটা একটা মহিলা জন্ম থেকে 5th হাউসে মন থাকে, তার বাচ্চাদের প্রতি খুব চিন্তা ভাবনা করে, বাচ্চাটা কি করছে না করছে, এই চিন্তা ভাবনা তার ক্ষেত্রে সবসময় হয়। কারণ মন হচ্ছে মনের কারক, তাই আমাদের যে হাউসে মন থাকবে সেই ভাবনাটাই আমাদেরকে ভাবাবে সারাদিন। এটা সব চার্টে অ্যাপ্লাই করে দেখবেন, সব চার্টে মিলতে বাধ্য। অর্থাৎ চন্দ্র যেভাবে অবস্থান করে সেই রকম যদি আমরা কাজকর্ম করি, তাহলে আমরা কিন্তু মেন্টাল স্যাটিসফ্যাকশন পাই। এটা একটা খুব মানে রেমেডির মতো কাজ বলতে পারেন। আপনার 6 হাউসে মন আছে, 6 থেকে আমরা সেবা বিচার হয়, তাহলে আপনি সেবামূলক কর্ম করুন, দেখুন আপনার আত্মার তৃপ্তি, মানে আপনার মনের তৃপ্তি করবে, মানে কি আরাম, একটা ফিল, আলাদা ফিলস, মানে আমি একটা মনের মতো কাজ করলাম। মানে যেহেতু 6 হাউস থেকে আমরা মানে সেবাটা বিচার করি, আমি কোনো সেবামূলক কাজ করলাম, মানে কাউকে কিছু দান করলাম অথবা কোনো হেল্প করলাম, একটা আলাদাই হ্যাপিনেস পাওয়া যাবে মনের দিক থেকে, মানে মেন্টাল স্যাটিসফ্যাকশন যেটা বলা হয়। এটা হচ্ছে একটা ব্যাপক রেমেডি, মানে যে যার হাউসে মন থাকবে তাকে সেই কাজটা করতে বলবেন, সে কিন্তু একটা মেন্টাল হ্যাপিনেস পাবে। আবার যখন শুভ গ্রহ একই, শুক্র বৃহস্পতি এবং বুধ যদি সম্বন্ধ করে চন্দ্রের সাথে, তাহলে জীবনে মানসিক শান্তি থাকে। শুক্র বুধ বৃহস্পতি যদি মনের সাথে কনজাংশন করে, তাহলে আমাদের জীবনে মানসিক শান্তি থেকে। শুক্র বৃহস্পতি এবং বুধ যদি মনের সাথে কনজাংশন করে, তাহলে আমাদের জীবনে একটা মানসিক শান্তি দেখা যায়। এবং ঠিক এর বিপরীত যদি অশুভ গ্রহ শনি মঙ্গল রাহু যদি কনজাংশন করে, সেক্ষেত্রে দেখা যায় আমাদের জীবনে মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকে না, মানে একটা মানসিক দুশ্চিন্তা বা সমস্ত বিষয়ে একটা খারাপ বা নেগেটিভ ভাবনা সবসময় মাথায় এসেই থাকে বা চিন্তা করি আমরা মনে। আরেকটা কথা, চন্দ্র যদি পীড়িত হয় তাহলে সেক্ষেত্রে আমাদের মনের অবস্থা খারাপ ইন্ডিকেট করে, আর চন্দ্র যদি ভালো হয় তাহলে আমাদের মনের অবস্থা ভালো নির্দেশ করে। চন্দ্র বিশেষ করে
কোনো চার্টে মানে বাচ্চাদের ক্ষেত্রে 0 to 5 years মানে যার সদ্যজাত শিশু মানে 0 থেকে 5 বছরের মধ্যে তার মন যদি অথবা চন্দ্র মন মানে চন্দ্র যদি পীড়িত হয় বলতে গেলে যদি মানে 6, 8, 12-তে যদি অবস্থান করে, তাহলে তাদের ক্ষেত্রে দেখবেন একটা ছোট বয়সে মৃত্যুতুল্য কষ্ট যায় বা শারীরিক নানা দুর্ঘটনা যায়। প্রত্যেক চার্টে যাদের যাদের চার্ট আছে আপনারা আমার কথা শুনছেন, আপনি অ্যাপ্লাই করে দেখুন। আপনার চার্টে যদি 6, 8 and 12-এ যদি মন থাকে এবং সেটা যদি পীড়িত হয়, তাহলে বুঝতে হবে আপনার ছোট বয়সে নানা রকম দুর্ঘটনা গেছে, বিশেষ করে 0 থেকে 5 বছরের মধ্যে নানা রকম, এমনকি মৃত্যুতুল্য কষ্ট, এমনকি অনেক বাচ্চা মারাও যায় যদি কোনো রকম ভাবে মন সমস্ত পাপগ্রহ দ্বারা পীড়িত এবং 6, 8, 12-এর মধ্যে যদি অবস্থান করে, তো সেক্ষেত্রে বাচ্চা মারাও যায়। এটা একটা খারাপ যোগ সৃষ্টি করে, সেটা আমি পরে বলবো। তবে এই যে 6, 8 আর 12-এ থাকে, তাহলে এটা ছোট বাচ্চা যারা থাকবে, তো আপনার কাছে কোনো বা আপনার বাড়িতে কেউ জন্মগ্রহণ করে, তাহলে তাদেরকে সেভাবে খেয়াল রাখতে হবে, কেননা তাদের এটা কিন্তু দুর্ঘটনার সময় বা মৃত্যুতুল্য কষ্ট হয়। প্রত্যেকের চার্টে 6, 8 and 12-এ যদি থাকে মন, তার মানে বুঝে নিতে হবে ছোট বয়সে তাদের এমন কিছু শারীরিক দুর্ঘটনা ঘটছে বা নানা রকম ভাবে ট্রাভেল গিয়েছে, শরীরের উপর দিয়ে মৃত্যুতুল্য কষ্ট গেছে, অনেকে আবার মারাও যায়। তাই এই ব্যাপারটা আপনাদের খেয়াল রাখতে হবে। যেভাবে আমরা লগ্ন কুণ্ডলী দেখি অর্থাৎ D1 চার্টে, মানে লগ্নটাকে বেস করে দেখি, সেভাবে কিন্তু আমাদের জন্ম চার্টে চন্দ্র বেস করেও দেখা উচিত। কেননা আমি কতটা মানসিকভাবে শান্তি আছি, দেখুন আমার কাছে অনেক টাকা থাকতে পারে, এর মানে এই নয় যে আমি মানসিক শান্তি আছি। আমি একটা ভালো সার্ভিস করি, মানে এই নয় যে আমি মানসিক শান্তিতে আছি। তাই মানসিক সে শান্তিতে আছে কি না সেটা জানতে গেলে অবশ্যই আমাদের চন্দ্র কুণ্ডলী দেখা প্রয়োজন। মানে চন্দ্র কুণ্ডলী থেকে মানে চন্দ্রটা যেখানে থাকবে সেটাকে লগ্ন ধরে বাকি সেম প্ল্যানেটারি পজিশন হিসাবে চারটাকে ব্যাখ্যা করবেন, তাহলে বোঝা যাবে। কোনো জাতিকা, ধরুন মহিলা জাতিকা মা হবে, মাতা, চন্দ্র কিন্তু মাতাকে ইন্ডিকেট করে, মানে মাতৃকারক গ্রহ হিসেবে আমরা মনকে ধরি। তাহলে যদি কেউ যদি মানে মা হবে, তাহলে সেক্ষেত্রে লগ্ন কুণ্ডলী তুলনা দেখবেন অবশ্যই, তার সাথে চন্দ্র কুণ্ডলী দেখতে হবে। কেননা ধরুন কেউ বেবি ক্যারি করছে, মানে সে তো মা হবে, মানে সে নিজেই চন্দ্র, সেই নিজেই মুন হচ্ছে মা, সে নিজেই মুন হচ্ছে। তাহলে কি করতে হবে, আপনাকে তার জন্মচার্টে লগ্ন কুণ্ডলী যেমন দেখেছেন, চন্দ্র কুণ্ডলী থেকেও গ্রহদের গোচরের পজিশন অবশ্যই দেখতে হবে। এ গেল চন্দ্র। নেক্সট আছে মার্স, মানে মঙ্গলকে যদি আমরা এক কথায় বলি কিছু, সেটা বলতেই পারি মঙ্গল মিন্স পাওয়ার, মানে শক্তি, এনার্জি, ঠিক আছে, মানে সমস্ত কিছু কাজকর্মের মধ্যে যেন একটা এনার্জি ইন্ডিকেট করে, সেটাকে কিন্তু মঙ্গল আমরা ধরতে পারি। মঙ্গল মানে মার্স যেভাবে মানে যে হাউসে থাকবে, যে গ্রহের সাথে কনজাংশন করবে বা কানেকশন করবে, আপনি সেইখানেই নিজের এনার্জি ব্যবহার করে থাকেন। ব্যাপারটা ক্লিয়ার করছি। ধরুন কারো 11th হাউসে মার্স আছে, একাদশ ভাবে মঙ্গল অবস্থান করছে। একাদশ থেকে আমরা কি বিচার করি, আমরা সোশ্যাল ফ্রেন্ড সার্কেল। তাহলে সে ব্যক্তি বাড়িতে যতটা না অ্যাক্টিভ বা এনার্জি দেখাবে, সে কিন্তু বাইরে তার থেকে বেশি এনার্জি দেখাবে। কারণ মার্স ইজ 11th হাউস থেকে আমরা ফ্রেন্ড বা সোশ্যাল জায়গাটা বিচার করি। তাহলে সে সেই জায়গায় মানে একটা দুর্দান্ত এক্সেলেন্ট এমনি কাজকর্ম, মানে অ্যাক্টিভ ব্যাপারটা বলবে। সেই কোনো বন্ধুই বলতো, এই তোকে দেখলাম বাড়িতে তুই তো এত শান্ত চুপচাপ থাকে, এক্ষেত্রে হঠাৎ এতটা চেঞ্জ সমাজে এর কাছে এসে বা বন্ধুদের কাছে এসে। এটা 11th হাউসে মার্স থাকলে এই চিন্তা ভাবনাটা, মানে মার্স এনার্জি ফলো করে, যে ভাবে থাকে সেই ভাবটাকে আমরা এনার্জি দিয়ে করি, মানে একটা আনন্দ উপভোগের দ্বারা এই ভালো আছি দিয়ে, মানে বন্ধুদের সাথে। যদি 11th হাউসে মার্স, সাপোজ যদি আপনার 2nd হাউসে মার্স থাকে, দ্বিতীয় ভাবে মঙ্গল থাকে, তাহলে এনার্জিটা কোথায় দাঁড়াবে, আপনার টাকা ইনকামের দিকে একটা কথা বলায়, এবং একদম মানে মুখের সামনে কথা বলা, আপনি কিছুটা খারাপ বললেন হট করে বলে দেবে, মানে স্পষ্টবাদী। 2nd হাউসে মঙ্গল মানে একদম স্ট্রেট কাট কথা বলবে, মানে যদি এনার্জিটা ওইখানেই ফলো করছে, টাকা ইনকামের জন্য মানে চিন্তা ভাবনা করবে যে কিভাবে এনার্জিটা প্রয়োগ করা যায়। 2nd হাউস থেকে আমরা ফ্যামিলিও বিচার করি, তাহলে সেই ক্ষেত্রেও
এনার্জিটা ফলো করবে, ফ্যামিলির প্রতি একটা আলাদা সহানুভূতিশীল হয়ে থাকবে সবসময়, মানে অ্যাক্টিভ, এইটা করছে ওইটা করছে, বাড়ির সাথে মা বাবা দাদা দিদি ভাই বোন এক্সট্রা এক্সেট্রা, মানে ফ্যামিলি মানে কুটুম্ব যেই জায়গাটা বিচার করা হয় মানে এতে তারা সম্পূর্ণ ধরা হচ্ছে। আর যদি এখানে যে লগ্নে মঙ্গল চলে আসে, ধরুন সাপোজ আমি তো মার্সকে এনার্জি ইন্ডিকেট করছি, সাপোজ ধরুন কারো মার্স লগ্নেই চলে আসে, থাকতেই পারে না থাকার তো কিছু ব্যাপার নাই, তাহলে এনার্জিটা কোথায় ফলো হয়ে গেল সম্পূর্ণ, সে কিন্তু নিজের মধ্যে এনার্জিটা ফলো হয়ে গেল, তার মানে সে সমস্ত অল ওভার কাজ মধ্যে সমস্ত কাজের মধ্যে সে কিন্তু এনার্জিটা ফলো করবে, মানে সমস্ত কাজের মধ্যে একটা অ্যাক্টিভনেস, মানে এই ব্যক্তিটা সত্যি দুর্দান্ত, এটা যা কাজ হচ্ছে ভালো মতো করে দিয়েছে, এই কাজটা বলছে এটা করছে, এই কাজটা এই যে ব্যাপারটা, এটা কিন্তু লগ্নে মঙ্গল থাকলে এই পাওয়ারটা সব হাউসের মধ্যে মানে বন্টন করবে, সে তো নিজের উপর চলে এলো না, সে এনার্জিটা ফলো করে দেয়, এইভাবে ভাবনাটা ভাবতে হবে। এছাড়াও আমরা যে এনার্জিটা ফলো করলাম এইভাবে প্রত্যেকটা হাউস আপনারা ভাবতে পারবেন। এছাড়াও মঙ্গলকে কিন্তু ঝগড়া মানে ঝগড়ুটে যেটা বলি আমরা, ঝগড়াকে নির্দেশ করে। আমরা যে কোথায় ঝগড়া করব বা সংঘাত হবে সেটা কিন্তু মঙ্গলের পজিশন দেখলে জন্ম চার্টে খুব সহজেই বলা যায়। সাপোজ ধরুন কারো 6 হাউসে মার্স আছে, তাহলে তার শত্রুর সঙ্গে সংঘাত হবে, কোর্ট বা মামলা মোকদ্দমা এই সমস্ত বিষয়ে তাকে জড়াতে হবে, যেহেতু 6 হাউসে মার্স, ঝগড়া এই ব্যাপারে তাকে জড়াতে হবে। কারো ধরুন 7th হাউসে মার্স আছে, মঙ্গল আছে, তাহলে সে তার ওয়াইফের সাথে ঝগড়া করতে পারে। আর একটা কথা, এখানে মার্স যেভাবে থাকে ঝগড়ার ব্যাপারটা হয়তো তার সাথে ঝগড়া করবে বা তার জন্যে ঝগড়া করবে, এই কথাটা মাথায় রাখতে হবে। মার্স যেভাবে থাকে সে তার সাথে ঝগড়া করবে বা সেই যে ভাবটা ইন্ডিকেট সেই ভাবের সাথে বা সেই ভাবের জন্য ঝগড়া করবে। মানে 7th হাউসে মার্স আছে, তার মানে ও ওয়াইফের সাথে ঝগড়া করবে, আপনি হট করে বলে দিলেন, কিন্তু তা নয়, ওয়াইফের সঙ্গে ঝগড়া করবে, না হলে ওর ওয়াইফের জন্যই তাকে কিন্তু ঝগড়ার সম্মুখীন হতে হবে, ওর মিসেসের জন্যই তাকে ঝগড়ার সম্মুখীন হতে হবে। কারণ 9th হাউসে মার্স আছে, 9th হাউসে মার্স মানে হচ্ছে পিতার সাথে ঝগড়া করবে বা পিতার জন্যে ঝগড়া করবে, বা গুরু মানে যারা শিক্ষা দেয় গুরু তাদের সাথে ঝগড়া করবে, না গুরুদের জন্য তাকে ঝগড়া করতে হবে। এটা হচ্ছে 9th হাউসে মার্স। যদি 10th হাউসে মার্স থাকে তাহলে কর্মের জায়গায় তার ঝগড়া থাকবে, কর্মের জায়গার জন্য সে কর্মস্থানে যে ব্যাপারটা আছে সেখানে তার ঝগড়া হবে, না হলে কর্মস্থানের জন্য মানে এমন কিছু পরিবেশ আছে যেটা ওর পছন্দ না, সেটা চেঞ্জ করার জন্য তাকে ঝগড়া, মানে ওই কর্ম প্লেসের জন্যই তাকে ঝগড়া করতে হবে। এটা হলো। আর যদি 3rd হাউসে মার্স থাকে, 3rd হাউসে মার্স থাকলে ভাই বোনদের সাথে ঝগড়া করবে, নাহলে ভাই বোনদের জন্য ঝগড়া করবে। 2nd হাউসে মার্স থাকলে ফ্যামিলির জন্য ফ্যামিলিতে ঝগড়া করবে, নাহলে ফ্যামিলির জন্য ঝগড়া করবে। এগুলো এইটা হচ্ছে বেশি। আর 4th মার্স থাকলে ব্যাপারটা হচ্ছে এরকম, 4th মার্স থাকলে ধরুন আপনি বাইরে আছেন, একটা হ্যাপিনেস ভাব থাকবেন, আর ঘরে এলেন ঝগড়া শুরু, মানে ভালো না। মানে 4th হাউসে মার্সটা সব থেকে খারাপ ধরা হয় জন্মচাটে, কেননা মানে ওই জায়গাটা আমরা সুখের জায়গা বা হ্যাপিনেসের জায়গা। তাহলে 4th হাউসে যে মার্স এলো, তাহলে আপনি বাইরে ভালো ফিল করবেন, যে বাড়িতে এলেন সেলেন ছয় ঝগড়া, সেই অসুবিধা বা সমস্যা। আবার এক্ষেত্রে তেমনি বা ফ্যামিলির জন্য আপনাকে ঝগড়া করতে হবে, যাই হোক প্রবলেম সৃষ্টি করবে, কেননা মার্স আমাদের চার্টে ইন্ডিকেট করে এনার্জি এবং আমাদের ঝগড়াটাকে। এইভাবে মার্সে 12টা ভাবে ভাবনা ভাবতে হবে। এবার আসি জুপিটার। জুপিটারকে যদি আমি এক কথায় ব্যাখ্যা করি, সেটা জুপিটার মিনস হচ্ছে গুরু তো বটে, তাহলে গুরু সব থেকে পবিত্র ধরতে পারি, এক কথায় খুব ভালো টার্ম পবিত্র। জুপিটার হচ্ছে পবিত্র, তাহলে যেভাবে বসবে, যে গ্রহের সাথে কনজাংশন করবে, যে গ্রহগুলিকে দৃষ্টি দেবে এবং ভাবগুলিকে দৃষ্টি দেবে, তাকে কিন্তু পবিত্র করে দেয়। ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। জুপিটার খুব ভালো প্ল্যানেট। জুপিটার যেভাবে বসবে, যে ভাবের সাথে কনজাংশন করবে, যে ভাবগুলিকে দৃষ্টি দেবে বা যে গ্রহগুলিকে দৃষ্টি দেবে, মানে যেখানে যেখানে দৃষ্টি পড়বে সেই সমস্ত জায়গা পবিত্র মানে ভালো করে দেবে, মানে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন বা কি বলবো মানে বেনিফিট করে দেবে এক কথায়। ধরুন কারো 2nd হাউসে যদি দৃষ্টি দেয়, তাহলে তার কথাবার্তায় খুব পবিত্রতা বজায় রাখে, মানে একটা ভালো রকম মানে মিষ্টি কথাবার্তা বা জ্ঞানমূলক কথাবার্তা যা খুব ভালো, মানে আপনার হৃদয়কে ছুঁয়ে যাবে, এরকম কথা বলতে পারে।
কথা বলবে সেকেন্ড হাউসে যদি দৃষ্টি। আর একটা কথা, সেকেন্ড হাউসে জুপিটার দৃষ্টি আমি দেখেছি চার্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করে, তা আপনার সেকেন্ড হাউসে যদি জুপিটার তাহলে দৃষ্টি যদি দেয় বা সেকেন্ড হাউসের সাথে যদি কনজাংশন করে, তাহলে বুঝতে হবে যে আপনার যে কথাবার্তাগুলো হঠাৎ হঠাৎ করে অনেকে বলে না এই কথাটা বললে হঠাৎ করে লেগে গেল, এই কথাটা বললে লেগে গেল, আসলে কিছুই না। মানে সেকেন্ড হাউসে যদি জুপিটারের কনজাংশন থাকে তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে যে তার মানে ঈশ্বর প্রদত্ত একটা ক্ষমতা, যে যেটা বলবে হঠাৎ করে এটা লেগে যায়, মানে সব কথা লাগবে না, তবে বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা যায়। তাহলে অ্যাস্ট্রোলজারদের ক্ষেত্রে এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট। অ্যাস্ট্রোলজার আছেন এবং সেকেন্ড হাউসে জুপিটার দৃষ্টি দিয়েছে বা সেকেন্ড লর্ডের সাথে জুপিটার কনজাংশন করেছে, তাহলে বুঝতে হবে যে আপনার কিন্তু একটা বাকশক্তি আছে, যেটা প্রেডিকশন করার ক্ষেত্রে মানে ভবিষ্যৎবাণী করার ক্ষেত্রে হঠাৎ করে লেগে যাবে এই ব্যাপারটা। বৃহস্পতি যে গ্রহ সেটা আমরা সবাই জানি জীবকারক অর্থাৎ প্রাণ ধরা হয়। বৃহস্পতি হচ্ছে সন্তান কারক। বৃহস্পতি আমাদের প্রসপারিটিকে নির্দেশ করে। বৃহস্পতি হচ্ছে আমাদের বৃদ্ধির কারক অর্থাৎ যা বাড়িয়ে তোলে। বৃহস্পতি ভাবের কারক হিসাবে আমরা সেকেন্ড ভাবের কারক, পঞ্চম ভাবের কারক, নবম ভাবের কারক এবং একাদশ ভাবের কারক হতে পারে। সেকেন্ড ভাবের কারক বলতে অর্থাৎ অর্থের কারক, পঞ্চম ভাবের কারক অর্থাৎ পুত্র মানে সন্তান কারক, নবম ভাবের কারক অর্থাৎ গুরু কারক, 11th ভাবের কারক অর্থাৎ প্রসপারিটি বা সাকসেসের কারক। ঠিক আছে, এই কারক হিসাবেও আমরা কিন্তু সেকেন্ড, ফিফথ আর 9th আর 11th কে ধরতে পারি। রাহুকে নিয়ন্ত্রণ করতে পারে একমাত্র গুরুই। এই ব্যাপারটা আপনাদের খুব কাজে লাগবে। রাহুকে নিয়ন্ত্রণ করতে পারে একমাত্র গুরুই। বৃহস্পতি যদি রাহুকে দৃষ্টি দেয় তাহলে রাহু কিন্তু নিয়ন্ত্রণে চলে আসে। এটা মাথায় রাখবেন। বৃহস্পতি জুপিটার যদি রাহুর উপর অ্যাসপেক্ট ফেলে তাহলে কিন্তু রাহু তার খারাপ গুণ আর করে না, রাহু কিন্তু কন্ট্রোল বা নিয়ন্ত্রণে চলে আসে। বৃহস্পতি যেভাবে বসবে, যে ভাবের স্বামীর সাথে যুক্ত থাকবে, সেখান থেকে আপনার জীবনে কি বলবো লাক অ্যান্ড প্রসপারিটি আসতে পারে। বৃহস্পতি যে ভাবে বসবে, যে ভাবপতির সাথে যুক্ত হবে আর যে ভাবের সাথে কানেকশন করবে, সেই সব ভাবগুলো থেকে আপনার লাক এবং প্রসপারিটি আসবে। এভাবে এখানে একটা কথা বলে রাখি, বৃহস্পতি যেমন পবিত্র বললাম, তেমনি যেভাবে বসে কিন্তু সেভাবে বিনাশ ঘটায়। মানে কি বলবো, একটা ল্যাম্প ধরতে পারেন, লাইট মানে টিউবলাইট ধরতে পারেন বা একটা প্রদীপ, মানে তার সামনের দিকে মানে দৃষ্টি দিয়ে মানে সামনের দিকে আলো, পিছনটা অন্ধকার। সেমনি বৃহস্পতি যেভাবে বসবে সেই ভাবটা কিন্তু বিনাশ, মানে সে তো আলো দিচ্ছে না, সামনে গুলাকে আলো মানে পবিত্র করছে কিন্তু পিছনটাকে না। তাহলে জুপিটার যেভাবে বসে, ভাবে হাউসে অবস্থান করে, সেই ভাবটার কিন্তু বিনাশ ঘটায়। এই কথা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আর বেশ কিছু ক্ষেত্রে ধরুন খুব মজার বিষয়, ধরুন ফোর্থে ধরুন কারো জুপিটার আছে, তাহলে তা মাকে, এবং যেহেতু জুপিটার রেসপেক্ট বা পবিত্র ব্যাপারটা, তাহলে আপনাকে যে হাউসে জুপিটার থাকবে তাহলে সেই ভাবটাকে আপনাকে সবসময় রেসপেক্ট করতে হবে। ধরুন কারো ফোর্থে জুপিটার আছে, তাহলে আপনার মাকে বা জন্মস্থানকে খুব রেসপেক্ট করতে হবে, মানে আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন সেটাকে শ্রদ্ধা দিতে হবে। আপনি খারাপ কথা বলতে পারেন না সেই জন্মস্থান সম্পর্কে, বা আপনার মায়ের সঙ্গে খারাপ কথা বলতে পারেন না, তাহলে কিন্তু জুপিটার খারাপ হয়ে যাবে। যদি আপনার জুপিটার যেভাবেই থাকুক, যে ভাব সেই ভাব সম্পর্কে যদি আমি খারাপ ভাব করে, তাহলে আপনার সেটা কিন্তু খারাপ হয়ে যাবে। ধরুন কারো 7th হাউসে জুপিটার রয়েছে, তাহলে আপনি আপনার ওয়াইফের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবেন না, ইম্পসিবল। যদি করেন তাহলে আপনার জুপিটার নেগেটিভ। ধরুন কারো 6th হাউসে জুপিটার রয়েছে, তাহলে আপনার কি বলবো চাকর দাস এই ব্যাপারগুলো আপনাদের খেয়াল রাখতে হবে, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারেন। যদি করেন তাহলে আপনার জুপিটার খারাপ হয়ে যাবে। তাহলে জুপিটার যেভাবে বুঝবে সেইভাবে সম্পর্কিত বিষয় নিয়ে আপনাকে রেসপেক্ট করতে হবে। ধরুন 3rd জুপিটার, তাহলে ভাই বোনদের সাথে রেসপেক্ট রাখতে হবে, যদি না রাখেন তাহলে আপনার জুপিটার নেগেটিভ হয়ে যাবে। আর বৃহস্পতি হচ্ছে আমাদের নলেজ, মানে আত্মজ্ঞান যেটা বলা হয়, সেটা কিন্তু আমাদের জুপিটার মেনলি। আর বৃহস্পতি যেভাবে বসে থাকবে সেভাবে বিনাশটা, এটা মাথায় খেয়াল রাখবেন। আর যে ভাবগুলোকে দৃষ্টি দেয় সেগুলোকে সমৃদ্ধ করে তোলে। এই ব্যাপারটা আপনাদেরকে বৃহস্পতির ক্ষেত্রে ভালো মতো খেয়াল রাখতে হবে। এবার আসি স্যাটার্ন, শনি। স্যাটার্নের নাম শুনেই অনেকেই দেখবেন ভীত বা ভয় পাওয়ার কিছু নেই। আজকে আমি স্যাটার্ন সম্পর্কে মানে বিস্তারিতভাবে বলবো, আপনারা শুনুন। স্যাটার্ন হচ্ছে এক কথা, যদি স্যাটার্নকে আমরা ব্যাখ্যা করি বা বলি, তাহলে স্যাটার্নের জন্য বলতে পারি স্যাটার্ন হচ্ছে দুঃখ, দায়িত্বশীল, কি বলবো
কর্ম, ন্যায়পরায়ণ ইন্ডিকেট করবে স্যাটার্ন। মানে দুঃখ, ন্যায়পরায়ণতার সহিত কর্ম, দায়িত্বশীল বা দায়িত্ববান, এইভাবে স্যাটার্ন ইন্ডিকেট করে। মানে দুঃখ, বুঝতেই পারছেন তাহলে স্যাটার্ন যা আপনাকে দুঃখ দেবে। অর্থাৎ স্যাটার্ন যেভাবে থাকে সেই ভাবটাই আপনাকে জীবনে দুঃখ আনবে। মানে আপনার দুঃখটা কথায় সেটা স্যাটার্নের পজিশন দেখলে খুব সহজেই বোঝা যাবে। মানে স্যাটার্ন যেইভাবেই বসবে, যে হাউসেই বসে থাকুক, সেই হাউসটাকে থেকে আপনি দুঃখ পাবেন। ধরুন ফোর্থে আছে, তাহলে ফোর্থ হাউস হচ্ছে মা, পরিবার, তাহলে মাতার জায়গা থেকে এবং পরিবারের জায়গা থেকে আপনি দুঃখ পাবেন। আর মা তো দুঃখ দেয় না, মানে বুঝতেই পারছেন মাতার শরীরের জায়গাটা এমন কিছু খারাপ ইন্ডিকেট হবে বা খারাপ হবে বা মাতৃবিয়োগ হবে, সেক্ষেত্রে আপনি দুঃখ পাবেন। মা তো আর কোনো সন্তানকে দুঃখ দেয় না, পরিবার দুঃখ দিতে পারে, ফ্যামিলি, তার মা কখনো কারো কোনো সন্তানকে দুঃখ দেয় না। তার মানে তার মায়ের জায়গায় বা শরীর স্বাস্থ্য জায়গায় মায়ের খারাপ থাকবে, তখন কি হবে বুঝতে হবে যে তাহলে মায়ের মানে কি বলবো, শরীর স্বাস্থ্যের জায়গাটা যেহেতু খারাপ হলে আপনি তো অটোমেটিকলি দুঃখ পাবেন যে মা ভুগছে, বা মাতৃবিয়োগ হলে সেক্ষেত্রে আপনি তো অটোমেটিকলি কষ্ট পাবেন। কেননা তাহলে ফোর্থ হাউস থেকে মানে কিভাবে আমরা দুঃখটা পাচ্ছি বুঝতে পারলাম। মানে মায়ের ক্ষেত্রে যে মা দুঃখ দেবে এই ব্যাপারটা না, একটু আলাদা, পরিবারের ক্ষেত্রে সেটা ধরতে পারে। আর স্যাটার্ন আমাদের লিমিটেশনকে ইন্ডিকেট করে। মানে আমরা যদি সীমিত হয়ে যায়, স্যাটার্ন কিন্তু আমাদের ক্ষতি করে না। মানে যে ভাবে এরিয়াতে সেই ভাবটাকে যদি আমরা লিমিটেশন রেখে দিই, মানে সীমাবদ্ধতা রেখে দিই, তাহলে আমাদের স্যাটার্ন কিন্তু ক্ষতি করে না। আর স্যাটার্ন যে ভাবে বা যে হাউসে থাকে সেই ভাবটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ আনতে হবে, তবেই স্যাটার্ন হাত থেকে বাঁচা যায়। যেইভাবেই থাকুক সেইভাবেই আপনাকে স্যাটার্নের জন্য সেই ভাবটা সম্পর্কিত আপনাকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ আনতে হবে, তবেই স্যাটার্ন থেকে শুভফল কিছু আশা করতে পারেন। ধরুন 6 হাউসে স্যাটার্ন আছে, তাহলে আপনাকে সেবা করতেই হবে, সার্ভিস বা কর্ম বা দাসত্ব আপনাকে করতেই হবে। 7th শনি আছে, তাহলে আপনাকে আপনার পার্টনারের জন্য করতেই হবে। কেন আমি বললাম প্রত্যেক হাউসে আপনার কর্ম করতেই হবে, স্যাটার্ন যে ঘরে থাকবে তাহলে পার্টনারের জন্য করতেই হবে। ধরুন 9th স্যাটার্ন আছে, তাহলে আপনার গুরুর জন্য, আপনার ধর্মের জন্য করতেই হবে, ঠিক আছে, পিতার জন্য করতেই হবে। 10th স্যাটার্ন আপনাকে কর্ম করতেই হবে, যতই আপনার কষ্ট আসুক আপনাকে কিন্তু কর্ম করতেই হবে, ঠিক আছে। 11th স্যাটার্ন, তাহলে আপনাকে সোশ্যাল ওয়ার্ক করতেই হবে। আপনার যদি পছন্দ না হয়, মানে ওই কাজটা তারা না হলেও সহ্য করেও কিন্তু সেই হাউস সম্পর্কিত, মানে স্যাটার্ন যেইভাবে বসে থাকবে সেই হাউস সম্পর্কিত কর্ম আপনাকে করতেই হবে। এখানে একটা কথা বলে রাখি, শনি যেভাবে বসে থাকে সেই ভাবটা কিন্তু প্রোটেক্ট করে। এটা শুনে কেমন হয়তো লাগলো আপনাদের, স্যাটার্ন যেভাবে বসে থাকে সেই ভাবটা কিন্তু রক্ষা করে। এখানে একটা কথা বলি, কেননা আপনাকে তো দুঃখ ভোগ করতে হবে ওই ভাবটা নিয়ে, সেই জন্যই স্যাটার্ন ওইটাই রক্ষা করে। যদি লিমিটে না আসা হয়, ঠিক আছে, তাহলে কিন্তু ক্ষতি করবে। আর স্যাটার্ন কিন্তু যেভাবে দৃষ্টি দেয়, যেভাবে আমরা একটু আগে আমরা জুপিটার বললাম, জুপিটারে কি বললাম, যেভাবে দৃষ্টি দেয় সেটা বেনিফিট করে, আর যেভাবে থাকে সেটা বিনাশ করে। স্যাটার্ন কি করে, যেভাবে থাকে সেই ভাবটা প্রোটেক্ট করে, আর যেভাবে দৃষ্টি দেয় সেগুলো ড্যামেজ করে। ধরুন কারো 8th হাউসে স্যাটার্ন আছে, 8 থেকে আপনার কিন্তু মৃত্যু দিচ্ছে, তার মানে বুঝতে পারছেন আপনার মৃত্যুর জায়গাটা প্রোটেক্ট করবে, মানে আপনাকে দীর্ঘজীবী করবে, কারণ আপনাকে কষ্ট ভোগ করতে হবে, মানে কঠিন বা দুরারোগ্য ব্যাধি দেবে, সেক্ষেত্রে আপনার শরীরে কষ্ট ভোগ করতে, মানে দুঃখটা। যদি আপনি সেই সমস্ত ব্যাপার মানে খাওয়া দাওয়ার কন্ট্রোল রাখেন বা শরীরের প্রতি ধ্যান দেন, মানে লিমিটেশন হয়ে গেলেন, কন্ট্রোল করে দিলেন, তাহলে স্যাটার্ন আপনাকে রক্ষা তো করলো, ঠিক আছে, কিন্তু সেভাবে কষ্টটা পেলেন না, কেননা আপনি নিয়ন্ত্রণ বা কন্ট্রোলে ছিলেন। তাই এইভাবে সচেতনতা অর্জন করতে হবে। আর স্যাটার্ন বললাম যে হাউসে দৃষ্টি দেয় সেটা ভাবটাকে ড্যামেজ করে। তাহলে কারো যদি কারো 4th হাউসে স্যাটার্ন রয়েছে, তাহলে তার 3rd দৃষ্টি কোথায়, কেন স্যাটার্নের দৃষ্টি আমরা সবাই জানি, আমি তো বলেছি 3rd, 7 এবং 10, তার 3rd দৃষ্টি হচ্ছে 6 হাউসে। তাহলে 6 হাউস দৃষ্টি মানে কি, তাহলে তার কি 6 মানে শত্রু, তাহলে তার শত্রুকে বিনাশ করে দেবে। 4th হাউসে স্যাটার্ন, তার শত্রু মানে যাদের 4th হাউসে স্যাটার্ন আছে তাদের সঙ্গে খুব একটা
মানে লড়বেন না, মানে সিক্সে যাদের স্যাটার্ন দৃষ্টি আছে তাদের থেকে একটু দূরে থাকাই পছন্দ, মানে শত্রু তো নেবেন না, বন্ধুত্ব ঠিক আছে, শত্রু নিলে কিন্তু আপনারই বিনাশ হবে, কেন স্যাটার্ন কিন্তু বললাম যে ভাবটা দেয় সেভাবে ড্যামেজ করে, ঠিক আছে। তা এইভাবে স্যাটার্নের কারকতাকে আপনারা প্রত্যেকটা ভাবে অ্যাপ্লাই করবেন প্রেডিকশনের জন্য। প্রেডিকশনটা নিজেকে একটু ভাবনা চিন্তা করতে হবে, ভাবতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে প্রেডিকশনটা আসে। স্যাটার্ন হয়ে গেল, এবার আসি মার্কারি। আজকে তাহলে আলোচনা কি কি হয়ে গেল আমাদের, এক হচ্ছে সান, 2 মুন, ঠিক আছে, থার্ড হচ্ছে মঙ্গল, 4th জুপিটার, 5th স্যাটার্ন, এবার 6 অর্থাৎ মার্কারি অর্থাৎ বুধ। বুধ যে নাম, মানে মার্কারি যে নামটা শুনলে আমাদের মাথায় যেটা প্রথম আসবে সে হচ্ছে বুদ্ধি, চতুরতা, এই দুটোটা, বুদ্ধি এবং চতুরতা মানে চালাক, ঠিক আছে। তাহলে বুধ থেকে আমরা বুদ্ধি এবং চতুরতা নির্দেশ করি। এবার এটাকে আমরা প্রত্যেকটা ভাবে অ্যাপ্লাই করবো কিভাবে, দেখুন যে কোনো কাজ করতে গেলে একটু চতুরতার প্রয়োজন আছে, যে কোনো, এবং বুদ্ধিরও প্রয়োজন আছে, অস্বীকার করতে পারবেন না। যে কোনো কাজ করতে যেমন চতুরতা একটু প্রয়োজন আছে, মানে এবং বুদ্ধিরও প্রয়োজন আছে, তাহলে বুধকে তো লাগবেই, তাই না। তাহলে বুধ যেভাবে অবস্থান করেছে সেখানেই আপনার মানে ব্রেন, মানে মাথাটা খাটাবেন, যেভাবে থাকবে সেই ভাবটাকে আপনি চতুরতা লাগাবেন এবং বুদ্ধি খাটাবেন। ধরুন কারোর 10 হাউসে মার্কারি রয়েছে, তাহলে সে কি তার চিন্তা ভাবনা কি, কর্মক্ষেত্রে বুদ্ধি লাগাবে এবং মানে কর্মক্ষেত্রে উন্নতির জন্য চতুরতা। ধরুন কারো 11th বুধ আছে, তাহলে সোশ্যাল, ফ্রেন্ড, সাকসেস এই সমস্ত জায়গায় তার চতুরতা লাগাবে। কারো ধরুন 12 বুধ আছে, তাহলে 12 থেকে আমরা কি বিচার করি, ব্যয়, তাহলে সে ব্যয় করার সময় অনেকবার ভাববে এটা ব্যয় করব, এটা করব, যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করবে সেখানে চতুরতা লাগাবে, ব্যয় করার সময় চতুরতা করবে, কিভাবে সহজে পাওয়া যায় প্রফিট, এইভাবে ভাবনা চিন্তা করবে। কারো যদি সেকেন্ড হাউসে বুধ থাকে, সেকেন্ড হাউস থেকে আমরা কি বিচার করি, টাকা, পরিবার, তাহলে টাকা কি করে আয় করবে সেটা নিয়ে চতুরতা বা বুদ্ধি লাগাবে। ফ্যামিলি দিকে বুদ্ধি মানে চাতুর্য দেখাবে। আবার সেখানে আসলে বাণী, তাহলে বুধ তো আবার বাণীকেও ইন্ডিকেট করে, তাহলে মানে কথাবার্তায় চাতুর্যতা দেখা যাবে। চাতুর্য মানে হচ্ছে এমন এমন কথা বলবে মানে বোঝা যাবে না, মানে যেটা নয় বাস্তবে সেটাই দেখাবে যে আমি এটাই হচ্ছে। আর এই ক্ষেত্রে একটা মাথায় রাখতে হবে, যদি লগ্নে যদি কি বলবো, লগ্নে যদি মার্কারি চলে আসে, মার্কারি তো চতুরতা ইনকাম করে, তাহলে নিজের চতুরতা মানে বুঝতে পারছেন। আর নিজে মানে হচ্ছে যে মার্সের ক্ষেত্রে কি বলেছিলাম, লগ্নে মার্স মানে সব ব্যাপারে একটা কর্মের জোর ব্যাপারটা দেখাবে, মানে গায়ের জোরটা। লগ্নে বুধ আসা মানে সমস্ত ব্যাপারেই চতুরতা, মানে যেখানে নয় তো ধরুন এই কাজটা সিম্পল ওয়ে বা সিম্পল ভাবে হবে, কোনো ঝামেলাই নেই, কোনো ঝঞ্ঝা নাই, ওইখানেও ওর ব্রেন আর চতুরতা লাগাবে। এই ক্ষেত্রে নেগেটিভ, লগ্নে বুধ এই জন্যই নেগেটিভ ধরা হয়, কেননা যেখানে দরকার নেই বা প্রয়োজন নেই ও সেইখানেও নিজের চতুরতা বা বুদ্ধিকে লাগাবে। যদি 4th হাউসে মার্কারি থাকে, তাহলে বাড়ি, গাড়ি এসব তৈরির জন্য বুদ্ধি লাগাবে, কি করে করা যায়, কিভাবে করা যায়। 5th বুধ, এটা খুব ভালো, 5th মার্কারি সত্যি করে খুব গুড রেজাল্ট দেয়, তারা খুব সহজে সবকিছু শিখতে পারেন এবং শেখার প্রতি আগ্রহী হয় এবং কি বলে চতুরতা লাগায়। দেখুন ইন্টারনেট মানে হট করে কোনো মাথায় জিনিস দিলে হট করে গুগলে গিয়ে সার্চ করলেন, এই বিষয়টা সার্চ করে জেনে গেল, কেন 5th আসলে শেখার বিষয় আছে, আর 5th মার্কারি ইন্ডিকেট করে কমিউনিকেশনকে, হট করে চতুরতার দ্বারা মানে কোনো জিনিস অর্জন করে নিল, এটা আবার খুব ভালো 5th মার্কারি। তারপর 6 বুধ যদি থাকে, তাহলে চাকরির ক্ষেত্রে চতুরতা, 7th ব্যবসায় চতুরতা। তবে এই ক্ষেত্রে 7th আবার ওয়াইফ বিচার হয়, তাহলে ওয়াইফের ক্ষেত্রে চতুরতা করলে তো সেক্ষেত্রে সমস্যা হবে, 7th মার্কারি কিন্তু সমস্যা দেয়, কেননা আপনি ধরুন আপনার মিসেসের সঙ্গে চতুরতা করবেন, এটা কি তো ঠিক তো না, এটা তো খারাপ ইন্ডিকেট করে। তো 7th হাউসে মার্কারি চতুরতা দিলেও, ব্যবসার ক্ষেত্রে লাভবান দিলেও ওয়াইফের ক্ষেত্রে সমস্যা দেয়। 8th হাউসে মার্কারি একটা তাজ্জব জিনিস আমি দেখেছি, 8th হাউসে মার্কারি এরা কিন্তু 8 হচ্ছে তো মানে অন্যের মানে যে বলে না কথা হচ্ছে না, গেন উইথআউট পেন, এটা হচ্ছে 8th হাউস। তা 8th হাউসে যদি মার্কারি থাকে, তাহলে অন্যের টাকা কিভাবে আদায় করতে এরা কিন্তু ভালোভাবে জানে। আর এটা যদি পৃষ্ঠোদয় রাশি পড়ে যায়, পৃষ্ঠোদয় রাশি আমি অবশ্যই পড়াবো আগে, আর 8th হাউস পড়ে যায়, তাহলে তো এটা দুর্দান্ত এক্সিলেন্ট কি করে জানে যে লোকের টাকা বার করতে হয়। আমি অনেক চার্টও আছে, দেখাবো, শেখাবো আপনাদের। তবে 8th হাউসে মার্কারি
অন্যের টাকা কিন্তু খুব সহজে আদায় করতে পারে। এটা গেল মার্কারি। 7th হচ্ছে ভেনাস। মানে ওই তো মার্কারিকে কিন্তু বাকি হাউসগুলোকে আপনারা অ্যাপ্লাই করে নেবেন যে কিভাবে ব্যাখ্যাটা করা হচ্ছে বা ভাবনাটা, ঠিক আছে। এবার আসি ভেনাস। ভেনাস অর্থাৎ শুক্র। শুক্র বললেই যে জিনিসটা আমাদের প্রথম মাথায় আসে সেটা হচ্ছে লাক্সারি বা সৌন্দর্য, আরাম বা কমফোর্ট বলতে পারেন, এবং যে কিছু ভালো এক কথায় গুড কোয়ালিটি, গুড, ঠিক আছে। ভেনাস মিন্স গুড কোয়ালিটি, ভেনাস মিন্স কমফোর্ট, ভেনাস মিন্স লাক্সারি, ঠিক আছে। ভেনাস যেভাবে থাকবে সেই ভাবটাই এই তিনটেকেই ভাবনা চিন্তা করাবে। মানে ধরুন ভেনাস সেকেন্ড হাউসে আছে, তাহলে সেকেন্ড হাউস থেকে আমরা সবাই জানি খাবার, তাহলে ভালো খাবার খাবো, ভালো গুড কোয়ালিটি খাবার। নর্মাল আমি বাসি জিনিস খাবো না, মানে ভালো দামি দামি জিনিস খাবো যেগুলো রেঞ্জ বেস্ট কোয়ালিটি, ঠিক আছে। আমি ভালো খাবার খেতে পছন্দ করবো। সেখান থেকে আমাদের ইনকামও বিচার হয়, তাহলে ভালো মতো ইনকাম চাই আমার, মানে একটা মোটা স্যালারি দরকার আমার, ঠিক আছে। তাহলে সেকেন্ড হাউসে ভেনাস এটাও ভালো ইন্ডিকেট করে। 4th হাউসে ভেনাস যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিরকম ভাবনা চিন্তা হবে আপনাদের। 4th হাউসে ভেনাস ইন্ডিকেট করবে বাড়ি, ভালো বাড়ি। এখন তো ফ্ল্যাট, মানে ভালো ফ্ল্যাট, ভালো গাড়ি 4 চাকার, ভালো মানে গুড কোয়ালিটি। কেন ভেনাস মিন্স গুড লাক্সারি আর কমফোর্ট, মানে একটা আরামদায়ক কমফোর্ট, এই ব্যাপারগুলো যেন থাকে। তাহলে ফিফথ হাউসে ভেনাস মানে আছে, 5th থেকে আমরা কি বিচার করি? 5th থেকে তো আমরা শিক্ষা বিচার করি, মানে বুদ্ধি, জ্ঞান, ট্যালেন্ট। তাহলে 5th হাউসে ভেনাস এটা ইন্ডিকেট করবে আমরা তাহলে লাক্সারি, মানে ক্রিয়েটিভ। ভেনাস তো ক্রিয়েটিভ, মানে ভালো মতো, মানে ভালো ক্রিয়েটিভ লাইনে আপনার শিক্ষাটা ভালো হবে। তারপরে যেসব জিনিস মানে খুব সহজেই, যেমন ফটোগ্রাফি বলতে পারেন, তাহলে ফটোগ্রাফি আপনি শিখতে পারবেন, অ্যাক্টিং, এই সমস্ত বিষয়ে আপনার শিক্ষার প্রতি আগ্রহী হবে, কেন 5th থেকে শিক্ষা। আর যেহেতু ভেনাস তো আমাদের এই ব্যাপারে লাক্সারি, কমফোর্ট, মানে ভালো লাগা, ভালো এই সৌন্দর্য, যেহেতু সমস্ত কিছু ফটোগ্রাফি, অ্যাক্টিং, এগুলো সব সৌন্দর্যের জিনিস, বা সৌন্দর্য বিউটিশিয়ান, এই ব্যাপারে আপনাদের ভালো লাগবে বা সে শিখবে, যার 5th হাউসে ভেনাস আছে। তাহলে এবার যদি বলি আমি 7th হাউসে ভেনাস, তা 7th হাউসে ভেনাস তাহলে বিবাহিত জীবনে কমফোর্ট দেয়। 7th হাউসে ভেনাস বিবাহিত জীবনে সুখীকর দেয়। 7th ভেনাস খুব ভালো হয়, কমফোর্ট দেয়, থাকবে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, ভেনাস যেমন কমফোর্ট দেয় বা লাক্সারি দেয়, আবার সেটা যদি না পায় তাহলে সেটা কিন্তু ড্যামেজ করে দেয় সেই ভাবটাকে। মানে এখনই বললাম যে 7th কিন্তু বিবাহ জীবনে 7th হাউসে কারো ভেনাস দেখলেন, আপনি বলেন যে তার বিবাহ জীবন অতি সুখকর। তার বিবাহিত জীবনে যদি একটু মাত্র যদি মানে পার্টনারের সাথে সমস্যার সৃষ্টি হয় বা পছন্দ না হয়, তাহলে কিন্তু সে বিয়ে টিকবে না, কেন তার কমফোর্ট হচ্ছে না, মানে ফিল পাচ্ছে না, ঠিক আছে। তাহলে যতই ম্যারেজ হোক, ভালো হোক, তাহলে কিন্তু তার টিকবে না, কারণ সে কমফোর্ট বা হ্যাপিনেসের যে ব্যাপারটা, সৌন্দর্য বা গুড কোয়ালিটি, সেটা তার হয়নি। এই কারণে এক্ষেত্রে আবার 10th ভেনাস এখানে মানে বড় জায়গায় কর্ম, মানে ভালো মতো কর্ম, উচ্চ জায়গায় কর্ম, এইরকম মানে ভালো গুড ব্যাপারটা ইন্ডিকেট করে, মানে কমফোর্টের সব জায়গাটা একটা প্রয়োজন আছে। 12 হাউসে যদি ভেনাস থাকে, তাহলে 12 হাউস থেকে আমরা একটু আগেই বললাম ব্যয়, ইনভেস্ট। তাহলে ব্যয় মানে কোথায় ব্যয় করবে? ভালো বিছানা কিনবে। 12 হাউসে যদি শয্যা সুখ বিচার হয়, তাই শয্যার জায়গাটা ভালো মতো বিচার করবে, যে একটা লাক্সারি লাইফ ব্যাপারটা, মানে ভালো দামি গাড়ি কিনবে, ভালো পোশাক পরিচ্ছদ কিনবেন, মানে ও নিজের জিনিস কেনাপত্র কিনতে গিয়েই খরচাটা বেশি পরিমাণে করবে। মানে কিনছিল ঠিক আছে অন্য হাউসে ভেনাস, আর 12 হাউসে ভেনাস বেশি, মানে একটা ঘড়ি 10,000 টাকা দামে ঘড়ি কিনলেও হয়, সেটা 1 লাখ টাকা দামে একটা ঘড়ি কিনবে। এই হচ্ছে ব্যাপার, এই ভাবনা চিন্তাটা। আর 12 হাউসে ভেনাস আমি দেখেছি তারা কিন্তু খুব মানে শুতে ভালো মতো শুতে পছন্দ করে, এবং ভালো মতো মানে মাটির গাড়িতে শুলে চলবে না, একটা গদি টদি পাতা হবে, তার উপর আরাম, মানে কমফোর্ট চাই। ভেনাস মিন্স কমফোর্ট। এইভাবে প্রত্যেকটা ভাবকে আপনাদেরকে ভাবতে হয়। আমি আজকে 7টা গ্রহ নিয়ে আলোচনা সম্পূর্ণ করতেলাম। নেক্সট ভিডিওতে আমি রাহু এবং কেতু নিয়ে বলবো। এই যে 7টা ভিডিও বললাম, আপনারা প্রত্যেককে এই ভিডিওর যে
আছে কথাগুলা লিখে নেবেন এবং অ্যাপ্লাই করে করে দেখবেন নিজের চার্টের সঙ্গে, কেন নিজের থেকে ভালো কেউ ভালো বোঝে না। আর আমি নেক্সট কাজ দিলাম আপনাদেরকে, আমি তো সমস্ত মানে জাস্ট ওই গ্রহের কারকতাটাকে প্রত্যেকটা ভাবে কি করে অ্যাটাচ করতে হয় সেটা উল্লেখ করে দিয়েছি। তা বাকি কাজটা হচ্ছে আপনাদের যে সমস্ত মানে ধরুন চন্দ্র লগ্নে কি ফল দ্বিতীয়, কি ফল তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এভাবে 12টা ভাব লিখবেন, খাতায় লিখবেন সবাই, ঠিক আছে। মঙ্গল লগ্ন দ্বিতীয়, এভাবে 12টা, মানে যে 7খানা গ্রহ আজকে পড়ালাম, নেক্সট দিন যে ক্লাসে আমি কিন্তু সবারই খাতা চেক করবো, মানে খাতা তুলে ছবি আমাকে পাঠাতে হবে, প্রত্যেকেই যেন আমি খাতা দেখতে পাই। তাই এই ব্যাপারে সবাই লিখবেন 12টা ভাবেরই গ্রহের কারকতা হিসাব, মানে কিভাবে কিভাবে ব্যাখ্যা দেখেন। আমি তো গ্রহের যে মেন কারকতা সেটা ইন্ডিকেট দিয়ে প্রত্যেকটা হাউসে দিয়ে দিয়েছি। দেখুন, নিজে যত করবেন, নিজে যত প্র্যাকটিস করবেন, প্রেডিকশন কাউকে ধরে শেখানো যায় না, নিজেকে ভাবনায় আনতে হবে। আপনি যখন নিজে চেষ্টা করবেন, নিজে অ্যাপ্লাই করবেন, তখনই শিখতে পারবেন। আমি তো বলে দিতে বলা হয় যে আমি অনেকটাই তুলে ধরলাম, বাকিটা আপনারা চেষ্টা করুন, আমি প্রত্যেকে দেখবো, ঠিক আছে। আজকের মতো ক্লাসটা অনলাইনে এখানে শেষ করে, সবাই ভালো থাকুন, নমস্কার।